This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বঙ্গে তীব্র সংঘাত কাদের মধ্যে? তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে। সভার অনুমতি পেলেন না তো রাহুল গান্ধী। জোটে ডামাডোলের মধ্যে রাজ্য সরকারকে আবার তুলোধনা করছেন অধীর। তিনি বলছেন যে মণিপুরে বাধা দিয়েছিল বিজেপি শাসিত সরকার, বাংলায় ইন্ডিয়া জোট সঙ্গীত মমতা সরকার, একই পথে কেন? একটু ডিটেলে জানার চেষ্টা করব। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, অল আউট অ্যাটাকে প্রদেশ কংগ্রেস অন্তত? দেখো, প্রদেশ কংগ্রেসের কিন্তু আমরা দীর্ঘদিন ধরে যদি এই চরিত্রটা দেখি, সেটা অধীর চৌধুরীর নেতৃত্বে তা দেখাও যাচ্ছে, এবং সেই অধীর চৌধুরীর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়রা তারা জোট ছাড়ছেন, এটা মোটামুটি এখনো পর্যন্ত যা খবর তাতে সামনে আসছে। এবং অধীর চৌধুরী অল আউট অ্যাটাকে তিনি যাচ্ছেন, তার কারণ এ রাজ্যের প্রদেশের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা চাইছেন কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা না যান, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু জোট ছেড়ে বেরিয়ে আসছেন এই ইঙ্গিতটা স্পষ্ট হয়েছে, ফলে এই জায়গা থেকেই অধীর চৌধুরীরা তারা অ্যাটাক করছেন। এবং গত দুদিন ধরে কিন্তু অধীর চৌধুরী সে অর্থে তার বিরক্তি, তার মেজাজ সামনে এসেছিল ক্যামেরার সামনে, কিন্তু সে অর্থে তিনি কিছু বলেননি। কিন্তু অধীর চৌধুরী তার বিরক্তি প্রকাশ করছেন, তিনি একেবারে বিরোধিতা করছেন, কিন্তু জয়রাম রমেশ, মল্লিকার্জুন খার্গে এরা আবার সুর নরম করছেন। রাহুল গান্ধী বৈঠক করতে চলেছেন, হচ্ছেটা কি? দেখো, সুর নরম করছেন তার কারণ বিজেপিকে সংখ্যাতে কমাতে হবে, এই জায়গাটাই সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের মূল লক্ষ্যের জায়গা। এবং তার কারণ এআইসিসিতে কান পাতলে শোনা যায়, তারা বলছে যে এবারে যদি বিজেপি ক্ষমতায় আসে এবং বিপুল সংখ্যায়, তাহলে সবথেকে বড় ক্ষতি যদি কোনো রাজনৈতিক দলের হয়ে থাকে হবে সেটা কংগ্রেসের। এবং কংগ্রেস সেই জায়গা থেকেই এই চেষ্টাটা করছে যাতে জোটটা কোনোভাবে করা যায় এবং কোনোভাবে বিজেপির সংখ্যাটা যতটা সম্ভব কমানো যায়, সেই জায়গা থেকেই তারা সুর নরম করছেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অন্যান্য যে ইন্ডিয়া জোটের শরিক দলরা রয়েছে তারা কংগ্রেস সম্পর্কে কিন্তু তাদের মনোভাবটা স্পষ্ট করে দিচ্ছেন, এবং এই জায়গা থেকেই অল আউট আক্রমণ অধীর চৌধুরীদের। এবং জোটের কি ভবিষ্যৎ আছে সেটা এই মুহূর্তে কেউ জানে না, ভবিষ্যতের দিকে অবশ্যই নজর থাকবে। আপাতত প্রদীপ্ত তোমাকে ধন্যবাদ। সুকান্ত মজুমদার কি বলছেন, মানে রাজ্য বিজেপির কি বক্তব্য শুনুন। রাহুল গান্ধী দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে নিয়ে গণতন্ত্রের বড় বড় কথা বলেন, ওখানে নার্সিসিজম আরও কত বড় কথা, বড় বড় সব ইংরেজি শব্দ ব্যবহৃত হয়, অর্ধেক মানেই বুঝতে পারে না দেশের মানুষ। এখন নার্সিসিজম কাকে বলে, কাকে একনায়কতন্ত্র বলে, মানুষ বুঝতে পারছে তো। এখন রাহুল গান্ধী আরও বেশি করে বুঝতে পারছেন। আর একটু আসুন মুর্শিদাবাদে এসে, যে আপনার দলের যে কর্মীরা মারা গেছেন তাদের বাড়িতে যান, গণতন্ত্র কাকে বলে আপনি শিখতে পেয়ে যাবেন। একটু আগেই প্রদীপ্ত যে কথা বলছিল, যে জোটের বাকি যে শরিকরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু দিল্লি নেতৃত্ব তারা বৈঠকে বসছেন, কিন্তু বাংলা কেন নয়, এখানেই বলতে হচ্ছে কৌশলী কংগ্রেস। তবে দিল্লির কংগ্রেস নেতৃত্ব, দেখুন এটা তো একটা পরিষ্কার বিষয় হয়ে গিয়েছে যে প্রদেশ কংগ্রেস, মানে আমরা দেখছি অধীর চৌধুরী বাংলার কংগ্রেস যারা তারা একদম মানে কটাক্ষ করছেন তারা তৃণমূলকে, কিন্তু আমরা দেখছি সুসম্পর্কের বার্তা দিচ্ছেন রাহুল গান্ধী, খার্গে ফোন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেখানে তারা যাতে আসন সমঝোতা নিয়ে সমস্যা না হয় কোথাও একটা সুর নরম করার চেষ্টা করছেন। কিন্তু সুর নরম করলেও আচ্ছা বৈঠকটা কেন হচ্ছে না বলুন তো? যদি তারা সুর নরম করে থাকেন, তারা যদি ভালোই ভাবছেন, তারা যদি জোট করবেন ভেবে থাকেন, তাহলে তো বৈঠক করে নেওয়ার কথা। এখানেই বলা হচ্ছে কৌশলী মনোভাব দিল্লির নেতৃত্বের, কংগ্রেস নেতৃত্বের। আমি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলতে চাইবো। জ্যোতির্ময়, এখানে দেখা যাচ্ছে যে বঙ্গে যা কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু কটাক্ষ করছেন, তারা বলছেন যে না আমরা সমঝোতা করবো না, আমরা একাই 100 আমরা একাই লড়তে পারি, কিন্তু দিল্লি নেতৃত্ব সুর নরম করলেও করছে না। এটা কি কোথাও কি ঘোড়া ডিঙিয়ে ঘাস না খাওয়া? দেখো, এক্ষেত্রে দুটি সম্ভাবনা সামনে আসছে। এক, প্রথমে তৃণমূল কংগ্রেস তারা কয়েকটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে তারা দিল্লিতে গিয়ে কোনো কংগ্রেসের সঙ্গে বৈঠক করবেন না, বৈঠক করতে গেলে কংগ্রেস নেতৃত্বকে আসতে হবে কলকাতায়। অর্থাৎ এই বৈঠকের নিয়ন্ত্রণ, আপার হ্যান্ড যাবতীয় যে তৃণমূলের হাতে থাকবে, এই বক্তব্য থেকে স্পষ্ট ছিল। কংগ্রেস নেতৃত্ব তারা চাইছে যে অন্তত 10টা আসন চেয়ে তারা আলোচনা শুরু করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিচ্ছেন 2টির বেশি আসন তিনি ছাড়বেন না, বরং তাকে মেঘালয় আসন দিতে হবে বা অন্য রাজ্যে তাকে আসন ছাড়তে হবে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই পুরো পরিস্থিতিটা একদিক থেকে একটা দড়ি টানাটানির জায়গায় রয়েছে, এবং যাতে আরো কিছুটা চাপ একে অপরের উপর বাড়ানো যায় সেই কারণে দেরির কৌশল হতে পারে। যে প্রশ্নটা খুব প্রাসঙ্গিকভাবে উঠে আসছে
গত 19শে ডিসেম্বর প্রথম একটা অ্যালায়েন্স কমিটি তৈরি করে কংগ্রেস, অর্থাৎ যে অ্যালায়েন্স কমিটির কাজ ছিল যে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করা। 7 তারিখ প্রথম আরজেডির সঙ্গে আলোচনা হয়েছে, 8 তারিখ আমরা দেখি আম আদমি পার্টির সঙ্গে আলোচনা হয়েছে, 9 জানুয়ারি আলোচনা হয়েছে মহারাষ্ট্রের শিবসেনা এবং এনসিপির সঙ্গে, এবং প্রায় 3টে দফায় বৈঠক হয়ে গিয়েছে সমাজবাদী পার্টির সঙ্গে। শেষ 18 তারিখ একটি বৈঠক হয়েছে। তামিলনাড়ুতে ইতিমধ্যেই কংগ্রেস, ডিএমকে এবং বামেরা কার কি আসন হবে সেই সংখ্যা ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের কাছে কবে বৈঠকে বসা হবে সেই সংক্রান্ত আমন্ত্রণ বা সেই সংক্রান্ত অনুরোধ নিয়ে কংগ্রেসের তরফে কোনো আবেদনই করা হয়নি, এমন একটা খবর আমরা সূত্র মারফত পাচ্ছি, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর সেখান থেকে যেটা মনে হচ্ছে যে আরেকটা কৌশল এই ক্ষেত্রে থাকতে পারে, অধীর চৌধুরীর জোট না করার যে হুঁশিয়ারি কার্যত সেটাতেই মান্যতা দিতে চাইছে কংগ্রেস বা কংগ্রেসের হাইকমান্ড, কিন্তু তারা কোনোভাবেই এই জোটে না যাওয়ার দায়বদ্ধতা তারা নিজেদের ঘাড়ে তারা নিতে চায় না। সেই কারণেই এই দেরিটা কার্যত একটা স্ট্র্যাটেজিক স্ট্যান্ড বলেই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহল তারা ব্যাখ্যা করছে। স্ট্র্যাটেজিক স্ট্যান্ড কংগ্রেসের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নজর থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়।